নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, নাম নিষ্পত্তি। সঙ্গে থাকুন। শহর হইতে মাইল তিনেক দূরে গঙ্গার তীরে একটি পাথরের টিলা আছে। মাটির দিক হইতে টিলাটি ধীরে ধীরে উঁচু হইয়াছে, কিন্তু গঙ্গার মুখোমুখি পৌঁছিয়া একেবারে হঠাৎ খাড়া নিচে নামিয়া গিয়াছে। মনে হয় গঙ্গাদেবী তাহার ক্ষুরোধার স্রোতের দ্বারা টিলাটির অর্ধেকটা কাটিয়া লইয়া গিয়াছেন। দূর প্রসারিত সমতল ভূমির প্রান্তে নদীর কিনারে এই টিলা অনেক দূর হইতে দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু স্থানটি নির্জন, লোকজন বড় কেহ এদিকে আসে না। শোনা যায় পুরাকালে কোনো এক মুদগল মুনি এখানে বসিয়া তপস্যা করিতেন। শরৎকালের এক স্বচ্ছ অপরাহ্নে পরমেশবাবু গঙ্গার ধার দিয়া টিলার পানে চলিয়াছিলেন। সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িয়াছে, কিন্তু পশ্চিম দিগবধূর বর্ণপ্রসাধন এখনো আরম্ভ হয় নাই। গঙ্গার পালিশ করা সুচিক্কণ বুকে জলের গতি আছে, কিন্তু চঞ্চলতা নাই। পরমেশবাবুও চলিয়াছিলেন তৃপ্তি মন্থর চরণে। তাহার গতির একটা লক্ষ্য ছিল বটে, কিন্তু ত্বরা ছিল না। পরমেশ কিছুদিন হইতে মনে একটি অচঞ্চল শান্তি অনুভব করিতেছিলেন। তাহার বয়স এখন 50 ঊর্ধ্বে। সম্প্রতি মোটা পেনশন লইয়া চাকরি হইতে অবসর গ্রহণ করিয়াছে। তাহার গোলগাল শরীরটি এখনো বেশ নিরেট ও নিরাময় আছে। তিনি নিঃসন্তান। কয়েক বৎসর পূর্বে পত্নীও গত হইয়াছে। এইরূপ সর্বাঙ্গীন অনুকূল অবস্থার মধ্যে পড়িয়া তাহার মনটি স্বভাবতই প্রসন্ন শান্তিতে পূর্ণ হইয়া উঠিয়াছিল। চারিদিকে মুগ্ধ দৃষ্টিপাত করিতে করিতে তিনি চলিয়াছিলেন। মনে মনে বলিতেছিলেন, আহা, মধু 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 বাতাড়িতাড়িতে। টিলার কাছাকাছি পৌঁছিয়া পরমেশের মনে পড়িল, কেন তিনি বহু বর্ষ পরে এদিকে আসিয়াছেন। ছেলেবেলায় স্কুলে কলেজে পড়ার সময় তিনি প্রায়ই এই টিলায় আসিয়া বসিতেন, কারণ তখন হইতেই তাহার মন ভাবপ্রবণ। কিন্তু গত 30 বৎসরের মধ্যে আর এদিকে আসা হয় নাই। পরমেশ সস্নেহ দৃষ্টিতে টিলা নিরীক্ষণ করিলেন। টিলা ঠিক তেমনই আছে। 30 বৎসরে কিছুমাত্র বদলায় নাই। ক্ষণেকের জন্য তাহার মনে হইল, 30 বৎসর বুঝি কাটে নাই, পৃথিবী যেমন ছিল তেমনি আছে। কিন্তু পরক্ষণেই তাহার স্মরণ হইল, আজ সকালে তিনি একটি চিঠি পাইয়াছেন এবং তাহারই ফলে আজ এখানে আসিয়াছেন। তাহার মনের উপর একটি ছায়া পড়িল। সকালবেলা তিনি যে চিঠি পাইয়াছেন তাহাতে এই কথাগুলি লেখা ছিল। ভাই পরমেশ, আমাকে নিশ্চয় ভোলনি। স্কুলে কলেজে একসঙ্গে পড়েছি। সর্বদা আমরা একসঙ্গে থাকতাম। প্রায় সন্ধ্যেবেলা সেই মুদগল মুনির পাহাড়ে গিয়ে বসতাম। লোকে বলতো মানিক চোর। আমি সেই খোদন। ছেলেবেলায় তুমিই ছিলে আমার প্রাণের বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তারপর ছাড়াছাড়ি হয়ে গেল। সে আজ কতদিনের কথা, 30 বছরের কম নয়। সেই থেকে আর আমাদের দেখা হয়নি। কিন্তু তোমার কথা প্রত্যহ মনে পড়ে। অনেকবার মনে হয়েছে তোমাকে চিঠি লিখি, কিন্তু সংসারের নানা ঝঞ্ঝাটে লেখা হয়নি। তবে তুমি পেনশন নিয়ে বাড়িতে আছো সে খবর পেয়েছি। আমারও তো পেনশন নেবার সময় হলো। কিন্তু ভাই, আমি বড় বিপদে পড়েছি। কি বিপদ তা চিঠিতে লেখা যাবে না। তোমার সঙ্গে দেখা করা দরকার, কিন্তু তোমার বাড়িতে যাবার সাহস নেই। আগামী শুক্রবার সন্ধ্যার সময় তুমি যদি মুদগল মুনির টিলাতে যাও, তাহলে আমার সঙ্গে দেখা হবে। তখন সব কথা বলবো। ভাই, আমাকে উদ্ধার করতেই হবে। তুমি ছাড়া আর কেউ তা পারবে না। একলা এসো, কেউ যেন জানতে না পারে। তোমারই খোদন। পুনঃ 50টি টাকা সঙ্গে এনো। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। যদি নিতান্তই না পারো, অন্তত 25 টাকা এনো। এতক্ষণে পরমেশ টিলার পাদমূলে আসিয়া পৌঁছিয়াছেন। একটি নিঃশ্বাস ফেলিয়া তিনি উপরে উঠিতে লাগিলেন। উঠিবার পথ
চারিদিকে বড় বড় পাথরে আকীর্ণ, সংসার পথের মতোই দুর্গম। পরমেশের মনে পড়িল ছেলেবেলার খোদনের মুখ, সংসার চিন্তাহীন কচি কিশোর মুখ। এখন তাহার চেহারা কেমন হইয়াছে কে জানে। পরমেশ একটু লজ্জিত হইয়া ভাবিলেন, গত 30 বছরের মধ্যে খোদনের স্মৃতিবোধ করি 5 বারও তাহার মনে উদয় হয় নাই। অথচ একদিন সত্যই তাহারা অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। কে জানে খোদনের কি বিপদ হইয়াছে। টিলার ডগায় উঠিয়া তিনি কিন্তু খোদনের কথা ভুলিয়া গেলেন। চারিদিকে অপরূপ সৌন্দর্যে তাহার মন ভরিয়া গেল। আকাশে কাশপুষ্প উড়িতেছে, সম্মুখে সুদূর বিস্তার গঙ্গা। টিলাটি যেন একটি প্রকাণ্ড সিংহাসন, গঙ্গার দিকে মুখ করিয়া বসানো হইয়াছে। 50 হাত নিচে তাহার প্রস্তরময় চরণ জলের মধ্যে প্রবেশ করিয়াছে। টিলার পাদমূলে গঙ্গার জল চঞ্চল, মজ্জিত পাথরে উপহত হইয়া কলকল শব্দে বহিয়া যাইতেছে। পরমেশ হৃষ্টবনে উপবেশন করিলেন। কুলুঙ্গির মতো বসিবার স্থান, পাথরের মেঝের উপর সবুজ মখমলের মতো শ্যাওলার নরম আস্তরণ বিছানো রহিয়াছে। এখানে বসিলে পাশে বা পিছনে কিছু দেখা যায় না, কেবল পশ্চিম দিগন্ত পর্যন্ত নদী ও বালুচর চোখের সম্মুখে বিস্তৃত হইয়া থাকে। এখানে জীবন ও মৃত্যুর ব্যবধান বড় কম। শরীরের ভার কেন্দ্র একটু বিচলিত হইলে 50 হাত নিচে পড়িয়া দেহত্যাগ অবশ্যম্ভাবিত বটেই, সঙ্গে সঙ্গে গঙ্গা লাভ। মুদগল মুনি বাছিয়া বাছিয়া তপস্যা করিবার স্থানটি ভালোই আবিষ্কার করিয়াছিলেন। জলকণা স্নিগ্ধ বায়ু পরমেশের ললাট স্পর্শ করিল। সূর্য প্রতীচীর দিকে আর একটু ঢলিয়াছে। নদীর বুকে রৌদ্রের প্রতিফলন কাঁসার বর্ণ ধারণ করিয়াছে। ওপারে চরের উপর কাশবনে কয়েকটি গরু চড়িতেছে। পরমেশ মনে মনে বলিলেন, আহা মাধ্যি গার্ব। এই রমণীয় সৌন্দর্য শোভা হইতে দৃষ্টি ফিরাইয়া পরমেশ সহসা চমকিয়া উঠিলেন। দেখিলেন পাশের দিকে 5-6 হাত দূরে পাথরের চ্যাঙরের ওপারে একটি উট গলা বাড়াইয়া তাহার পানে চাহিয়া আছে। তিনি কেবল উটের মুখ হইতে গলা পর্যন্ত দেখিতে পাইলেন। উটের বোধ হয় কিছুদিন পূর্বে বসন্ত হইয়াছিল, কারণ তাহার মুখ ময় কালো কালো দাগ। তাছাড়া উট অন্তত 2 হপ্তা দাড়ি কামায় নাই। থলথলে অথচ শীর্ণ গালে রাশি রাশি কাঁচা পাকা লোম গজাইয়াছে। রম্য পরিবেশের মাঝখানে এই বেখাপ্পা মূর্তি দেখিয়া পরমেশ স্তম্ভিত হইয়া রহিলেন। উট তখন লম্বা লম্বা হলুদ বর্ণ দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, চিনতে পারলে না? আমি খোদন, তোমাকে কিন্তু দেখেই চিনেছি। খোদন আসিয়া পরমেশের পাশে বসিল। বোতামহীন কামিজ ও ছেঁড়া ধুতির নোংরা মলিনতা অবর্ণনীয়। শরীরটা বোধ হয় ততদিন নোংরা। একটা দূষিত গন্ধ আসিয়া পরমেশের নাকে লাগিল। এই খোদন, দেখিলেও প্রত্যয় হয় না। কিন্তু পরমেশ লক্ষ্য করিলেন, এই ব্যক্তির নাকের ডগায় পরম পরিচিত একটি জটুল রহিয়াছে। সুতরাং চেহারার যত বদলই হোক, খোদনই বটে। কিন্তু খোদন এমন হইয়া গেল কি করিয়া? পরমেশ গলাটা একবার ঝাড়িয়া প্রশ্ন করিলেন, কি হয়েছে তোমার? প্রশ্নটা একটু নীরস শোনাইল। এতদিন পরে বাল্যবন্ধুর সহিত সাক্ষাৎ, কিন্তু চেষ্টা করিয়াও তিনি কণ্ঠস্বরে সহৃদয়তা আনিতে পারিলেন না। খোদন ধূর্ততা ভরা চক্ষুতে অনেকখানি করুণ রস সঞ্চারিত করিয়া হাত কসলাইতে লাগিল। তাহার শুধু চেহারার পরিবর্তন হয় নাই, মনের পরিবর্তন হইয়াছে। সে দমকা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, আরে ভাই, কথায় বলে দশচক্রে ভগবান ভূত। নইলে ভালো চাকরি করছিলুম, ওপরওয়ালার সুনজরে ছিলুম, স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার করছিলুম, আমার আজ এ দশা হবে কেন? এই পর্যন্ত বলিয়া হঠাৎ ব্যগ্রভাবে বলিয়া উঠিল, টাকাটা এনেছ তো ভাই? পরমেশ নিঃশব্দে পকেট হইতে 50 টাকার নোট বাহির করিয়া দিলেন। লুব্ধ ব্যগ্রতায় নোটগুলি ছোঁ মারিয়া লইয়া খোদন সেগুলি ক্ষিপ্র হস্তে গনিয়া দেখিল। তারপর অতি যত্নে কোমরে গুঁজিয়া রাখিতে রাখিতে বলিল, বাঁচালে, কিছুদিন এতেই চলবে। তাহার ধূর্ত চক্ষু একবার পরমেশকে তীক্ষ্ণভাবে নিরীক্ষণ করিয়া লইল। যে লোক এক কথায় 50 টাকা বাহির করিয়া দিতে পারে, তো আজ করিলে
তাহার নিকট হইতে আরো অনেক টাকা দহন করা যাইতে পারে, এই কথাটায় তাহার ধূর্ত দৃষ্টির আড়াল হইতে উঁকি মারিল। সে কণ্ঠস্বরে অনেকখানি চাটুতার রস নিংড়াইয়া দিয়া বলিল, মহাপ্রাণ লোক ভাই তুমি, অনেক পুণ্যে তোমার মতো বন্ধু পাওয়া যায়। ঠিক ছেলেবেলায় যেমনটি ছিলে এখনো তেমনি আছো। আর চেহারাও কি তোমার এতটুকু বদলায়নি? মনে হয় না যে বয়স হয়েছে। প্রৌঢ়ত্বের সীমায় পৌঁছিয়া এমন কথা শুনিলে মনে আনন্দ হইবার কথা, কিন্তু পরমেশ আনন্দ অনুভব করিলেন না, বরং তাহার মনটা কেমন ভারী হইয়া উঠিল। পশ্চিম দিক প্রান্তে তখন দিনান্তের হোলি খেলা আরম্ভ হইয়াছে। শরতের দিনগুলি এমনি বর্ণ গরিমায় আরম্ভ হয়, আবার এমনি প্রসন্ন লীলাবিলাসে সমাপ্ত হয়। তারপর ধীরে ধীরে চাঁদ উঠিয়া আসে। দিন ও রাত্রি, সীমা ও অসীম ওতপ্রোত একাকার হইয়া যায়। মহাকালের স্তিমিত নয়ন স্বপ্নাতুর হইয়া ওঠে। পরমেশ ঈষৎ উদাস কণ্ঠে বলিলেন, তোমার এমন অবস্থা হলো কি করে? কি করেছিলে? খোদন একটু চুপ করিয়া থাকিয়া বলিল, ভাই, তোমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। পরমেশের মনটা আরো ভারী হইয়া উঠিল। জীবনের অসংখ্য জটিলতা যেন আবার তাহাকে জড়াইয়া ধরিতেছে। পুলিশ পুলিশ নামক এক জাতীয় জীব যে পৃথিবীতে বাস করে, একথা কিছুদিন যাবৎ তিনি ভুলিয়াছিলেন। কেন? কি হয়েছিল? খোদন এবার সবিস্ময়ে নিজের জীবন কাহিনী বলিতে আরম্ভ করিল। এই ধরনের আত্মকথা মাঝে মাঝে পুস্তক আকারে প্রকাশ হয়। বক্তা অনুতাপচ্ছলে নিজের দুষ্কৃতির লোভনীয় ইতিহাস বর্ণনা করিয়া আনন্দ পায়। কণ্ডুয়ন প্রবৃত্তি এই শ্রেণীর চরিত কথার মূল উৎস। খোদন ভালো চাকরি পাইয়াছিল, বিবাহে করিয়া সংসারও পাতিয়াছিল, কিন্তু জীবনের সদ্ব্যবহার সে করে নাই। হয়তো সংসর্গ দোষেই সে বিগড়াইয়া গিয়াছিল। ক্রমে যোষিত আনন্দই তাহার বাঁচিয়া থাকার প্রধান লক্ষ্য হইয়া দাঁড়াইয়াছিল। পরমেশের মতো সচ্চরিত্র বন্ধুর সৎসঙ্গের অভাবেই যে তাহার এমন অবনতি ঘটিয়াছিল, তাহাতে খোদনের সন্দেহ নাই। কিন্তু সকলই গ্রহের ফের, অদৃষ্টের লিখন খণ্ডাইবে কে? নহিলে আজ তাহার কিসের অভাব? সে ৩০০ টাকা পর্যন্ত মাহিনা পাইয়াছে, তাছাড়া উপরিও যথেষ্ট ছিল। তবু শেষ বয়সে তাহার সর্বনাশ হইয়া গেল। দুর্দৈব আর কাহাকে বলে? স্ত্রী জাতি অতি ভয়ঙ্কর জাতি। সারা জীবন ধরিয়া নাড়াচাড়া করিয়াও সে স্ত্রী জাতির নারকীয় চাতুরী চিনিতে পারিল না। শেষ বয়সে এক সর্বনাশী কুহকিনীর খপ্পরে পড়িল। খোদনের কোনোই দোষ ছিল না। স্ত্রীলোকই তাহাকে প্রলুব্ধ করিয়া মোহের নাগপাশে বাঁধিয়া ফেলিল। তারপর দোহন আরম্ভ হইল। টাকা চাই, সিল্কের শাড়ি চাই, জড়োয়া গয়না চাই। কি করিবে বেচারা খোদন? শেষ পর্যন্ত দায়ে পড়িয়া সে গভর্নমেন্টের টাকা চুরি করিল। চুরি অবশ্য সে করে নাই, ধার বলিয়াই লইয়াছিল, কিন্তু গভর্নমেন্ট তাহা বুঝিল না, তাহার নামে ওয়ারেন্ট জারি করিল। নিরুপায় দেখিয়া খোদন ফেরার হইয়াছে। বড় বর্ণিনী দিগ্বধূর জলক্রীড়া দেখিতে দেখিতে কতকটা অন্য মনেই পরমেশ বসিয়াছিলেন, কিন্তু কথাগুলা কানে যাইতেছিল। শুনিতে শুনিতে তাহার মনে হইতেছিল সূর্যে গ্রহণ লাগিয়াছে, বাতাস দুর্গন্ধ অসুচি ধুমে আবিল হইয়া উঠিয়াছে। তাহার অন্তর্লোকে প্রসন্নতার যে শুভ জ্যোতি কিছুদিন ধরিয়া নিষ্কম্প শিখায় জ্বলিতেছিল, তাহা নিভিয়া গিয়াছে। চরিতামৃত শেষ করিয়া খোদন বলিল, কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিং করিষ্যতি। নইলে কত লোক কত কি করে, তাদের কিছু হয় না। চোর দায়ে ধরা পড়ল আমি। মাঝে মাঝে মনে হয় দুত্তর সন্ন্যাসী হয়ে যায়। কিন্তু ভাই, সংসার ছাড়তে মন সরে না। হাজার হোক আমি সংসারী মানুষ। বনে বাজারে ঘুরে বেড়াতে কি ভালো লাগে? তার উপর শরীরে একটা পাজি রোগ ঢুকেছে। পরমেশ খোদনের কৃষ্ণবিন্দু চিহ্নিত মুখের পানে চাহিলেন। কি রোগ? খোদন কহিল, বললুম না, ধরা পড়েছে রাধা। সবাই ফুর্তি করে, রোগ হবার বেলা আমি। চিকিৎসা করবারও সময় পেলুম না, পালাতে হলো। এখন তুমিই ভরসা, তুমিই মরণ বাঁচন। ছেলেবেলায় তোমার পরামর্শ শুনেই চলতো, এখন তুমিই একটা বুদ্ধি দাও ভাই, যাতে বিপদ থেকে উদ্ধার পায়। এ কষ্ট আর সহ্য হয় না। পরমেশের মনের ভিতরটা অন্ধকার হইয়া গেল, গাঢ় অন্ধকার, কিছু দেখা যায় না।
তারপর ধীরে ধীরে রাহুগ্রস্ত সূর্য গ্রহণমুক্ত হইয়া বাহির হইয়াছিল। সেই নবোন্মেষিত উগ্র আলোকে পরমেশ খোদনের মুক্তিপথ দেখিতে পাইলেন, একমাত্র মুক্তিপথ। তিনি খোদনের দিকে ফিরিয়া সাগ্রহে বলিলেন, উদ্ধার পেতে চাও? একটা রাস্তা আছে। কি কি রাস্তা? এই যে, বলিয়া পরমেশ দুই হাতে সজোরে খোদনকে ঠেলিয়া দিলেন। খোদন কিছু বুঝিতে পারিবার আগেই শূন্যে একটা ডিগবাজি খাইয়া নিচে পড়িতে লাগিল। 50 হাত নিচে গঙ্গার শিলাকণ্টকিত জলে ছপাত করিয়া শব্দ হইল। পরমেশ টিলা হইতে নামিয়া আসিলেন। সূর্য অস্ত গিয়াছে। সন্ধ্যা কিরণের সুবর্ণ মুদিরা ভাগীরথীর স্ফটিক পাত্রে টলমল করিতেছে। মুদিত আলোর কমল কলিকাটি কোন কনকচ্ছটা বিচ্ছুরিত নবপ্রভাতের অভিমুখে ভাসিয়া চলিয়াছে কে জানে। খোদন বলিয়া কি কেহ ছিল? অথবা পরমেশের অবচেতনার নক্রসংকুল সমুদ্র হইতে তাহার বিকলাঙ্গ বিভৎস স্মৃতি বাহির হইয়া আসিয়াছিল? ভয়ের মুখোশ? কষ্টের বিকৃত ভান? গঙ্গার তীরে দাঁড়াইয়া পরমেশ চারিদিকে দৃষ্টি ফিরাইলেন। কোথাও জনমানব নাই। তিনি তখন জামা কাপড় খুলিয়া রাখিয়া গঙ্গার জলে অবতরণ করিলেন। শরীর শীতল হইল। আহা, মধু খরন্তি সিন্ধবঃ। স্নান শেষ করিয়া পরমেশ আবার বস্ত্রাদি পরিধান করিলেন। দূরে গঙ্গার ওপারে চরের উপর পাখি ডাকিল। পরম পরিতৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া পরমেশ অস্ফুট স্বরে বলিলেন, আহা, মধু মধু।